আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের আরেকটা ক্লাসে চলে আসছি। তো দেখি ম্যাথটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে দ্য সামারাইজড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ শহীদ কোম্পানি লিমিটেড ইজ অ্যাজ ফলো। এখানে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেওয়া আছে হলো লাইবিলিটিজ আর অ্যাসেট, আর আমাদের এখানে ইনকাম স্টেটমেন্টে দেওয়া আছে হলো এগুলো দেওয়া আছে, এই উপাদানগুলো দেওয়া আছে আমাদের এখানে। অর্থাৎ আমাদের এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্লাস ইনকাম স্টেটমেন্ট দুইটা এর উপাদানগুলো দেওয়া আছে আর কি। এখন আসি, এখানে আমাদের দেওয়া আছে শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ, এরপরে ডিবেঞ্চার, কারেন্ট লাইবিলিটিস, ফিক্সড অ্যাসেট, এরপরে কারেন্ট অ্যাসেট। আর এখানে দেওয়া আছে সেলস, কস্ট অফ গুডস সোল্ড, এরপরে গ্রস প্রফিট, অপারেটিং এক্সপেন্স, নেট প্রফিট বিফোর ট্যাক্স, এরপরে ট্যাক্স, এরপরে হলো নেট প্রফিট আফটার ট্যাক্স, এরপরে ডিভিডেন্ড মানে লভ্যাংশ, এরপরে রিটেন্ড আর্নিংস মানে হলো আমাদের সংরক্ষিত তহবিল। এখন আসে আমাদের চাইছে কি কোশ্চেনে, আমাদের কোশ্চেনে চাইছে হলো ইউ আর রিকোয়ার্ড টু কম্পিউট। এখানে বলছে যে 1 নম্বরে প্রপ্রিয়েটরি রেশিও, এরপর হলো বি নাম্বার হলো ক্যাপিটাল গিয়ারিং রেশিও, এরপরে সি নাম্বার হলো গ্রস প্রফিট রেশিও, ডি নাম্বার হলো অপারেটিং রেশিও, ই নাম্বার হলো এক্সপেন্স রেশিও, এফ নাম্বার হলো নেট প্রফিট রেশিও, আর জি নাম্বার হলো রিটার্ন অন প্রপ্রিয়েটরস ইকুইটি রেশিও। এখন প্রপ্রিয়েটর মানে কি মালিকানা সত্ত্ব, অর্থাৎ মালিকানা ইকুইটি আর কি রেশিও। আচ্ছা, এখন আমাদের হলো এখানে আমরা যদি আজকে এই ক্লাসটাতে কমপক্ষে 4-5টা করতে পারে অথবা ফুলও করাই দিতে পারে, দেখি কতক্ষণ করা যায় আর কি। হ্যাঁ, সো দেখি আমরা 1 নম্বর আমাদের বলছে প্রপ্রিয়েটরি রেশিও। তাহলে এখানে আমাদের এটা সূত্র কি, আসলে সূত্র হচ্ছে প্রপ্রিয়েটরি ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট ইন্টু 100। এটা হলো আমাদের সূত্র আর কি। এখন প্রপ্রিয়েটরি ফান্ড কি, এটা কিভাবে বের করে? প্রপ্রিয়েটরি ফান্ড হলো মালিকানা সত্ত্ব যে আমাদের একটা ফান্ড থাকে সেটা আর কি। এখন আমাদের কোশ্চেন দেখতে হবে যে আমাদের কোশ্চেনে দেওয়া আছে শেয়ার ক্যাপিটাল রিজার্ভ। এখন এটার ইয়েতে আমরা লিখব যে প্রপ্রিয়েটরি ফান্ড কীভাবে নির্ণয় করব। যদি কোম্পানি হয়, অর্থাৎ যদি কোম্পানি হয় তাহলে শেয়ার ক্যাপিটাল এবং সকল ধরনের রিজার্ভ মালিকানা সত্ত্বের অংশ হবে। কি, যদি কোম্পানি হয়, যদি কোম্পানি হয় তাহলে সকল ধরনের রিজার্ভ মালিকানা সত্ত্বের অংশ হবে। তাহলে শেয়ার ক্যাপিটালের সাথে আমরা রিজার্ভ থাকলে সেটা যোগ করব, এটা মালিকানা সত্ত্বের অংশ হবে যদি কোম্পানি হয়। আর যদি এক মালিকানা প্রতিষ্ঠান হয় তাহলে আমরা ক্যাপিটালের সাথে যোগ করব নেট ইনকাম, এরপর যোগ নেট লস, এইভাবেই মালিকানা সত্ত্বের অংশ বানাবো আর কি। অর্থাৎ যদি এক মালিকানা প্রতিষ্ঠান হয় তাহলে ক্যাপিটালের সাথে আমাদের নেট ইনকাম নেট লস আসবে। আর যদি আমাদের সেটা কোম্পানি হয় তাহলে কোম্পানির ক্ষেত্রে আমরা রিজার্ভগুলো মালিকানা সত্ত্বের অংশতে আনবো। তাহলে এখন এটা এক মালিকানা নাকি অংশীদার আমরা কীভাবে বুঝবো? যদি শেয়ার ক্যাপিটাল থাকে কোনো ম্যাথে তাহলে বুঝতে হবে শেয়ার ক্যাপিটাল রিজার্ভ এগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে সেটা আমাদের কোম্পানি হিসেবে করতেছে। তাহলে কোম্পানি হিসেবে করলে এখন আমাদের কীভাবে করতে হবে, আমাদের এখানে যেহেতু প্রপ্রিয়েটরি ফান্ড লাগবে, তার মানে এখানে আমরা বলছি যে কোম্পানি হলে সেটা শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ যোগ করলে হয়। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যেখানে শেয়ার ক্যাপিটাল আছে তার মানে এটা কোম্পানি, রিজার্ভ আছে তার মানে কোম্পানির ক্ষেত্রে এটা হবে। তাহলে শেয়ার ক্যাপিটাল আমাদের রিজার্ভের অংশ, রিজার্ভ হবে আর কি শেয়ার ক্যাপিটালের সাথে যোগ হবে। তাহলে আমাদের এখানে 88,000 আর 42,000 কত, 8 আর 2 10,000, আর হলো 80,000 আর 40,000, 1,20,000 আর 10,000, 1,30,000 টাকা। এটা আমরা কীভাবে বলছি কোম্পানি, কারণ এখানে শেয়ার ক্যাপিটাল আছে, এরপর রিজার্ভ আছে, এগুলো থাকার কারণে আমরা বুঝছি যে এটা কোম্পানির ক্ষেত্রে হবে। সেহেতু আমরা এটা কোম্পানির হিসেবে করছি, শেয়ার ক্যাপিটালের সাথে রিজার্ভ যোগ করছে 1,30,000 টাকা। আর আমাদের বলছে অ্যাসেট নির্ণয় করতে। সো অ্যাসেট হলো বাকিটা টোটাল অ্যাসেট আর কি আমাদের যত আছে এখানে। যেমন আমাদের টোটাল অ্যাসেট আছে 2,46,000 টাকা, আমরা এখানে এটা আছে অলরেডি, এই যে 2,46,000 টাকা আমাদের টোটাল অ্যাসেট। এটা আমরা করবো আর কি টোটাল। এখন আসি, এখন অনেকে বলতে পারেন যে আমরা শেয়ার ক্যাপিটালের সাথে রিজার্ভ কিভাবে যোগ করে, বা এটা কেন হয় শেয়ার ক্যাপিটালের সাথে রিজার্ভটা।
কারণ রিজার্ভ আমরা যোগ করা লাগবে একটা প্রতিষ্ঠানে। যখন কোম্পানির প্রতিষ্ঠান হয় তখন সে প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডাররা কিন্তু কোম্পানির মালিক হয়। শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিক হয়। এখন শেয়ার হোল্ডাররা যদি কোম্পানির মালিক হয় তাহলে যে সে কোম্পানিতে যদি কোনো টাকা রিজার্ভ রাখা হয়, সংরক্ষিত তহবিল রাখা হয় বা করার জন্য রাখা হয়, কোম্পানির উন্নতির জন্য যদি রাখা হয়, তাহলে সেটা কার সম্পদ হবে? অর্থাৎ এটা কার সম্পদ হবে? শেয়ার মালিকদের সম্পদ হবে। আর শেয়ার মালিক কারা? যারা কোম্পানির শেয়ার হোল্ডার, অর্থাৎ যাদের শেয়ার আছে কোম্পানিতে, তারাই তো কোম্পানির মালিক। তার মানে কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডাররাই কোম্পানির যে রিজার্ভ থাকবে এগুলোর মালিক হচ্ছে শেয়ার হোল্ডাররা। আর এখান থেকে কোম্পানির উন্নতি বা শেয়ার মালিকদের যদি লভ্যাংশ দেওয়া লাগে এখান থেকে দেওয়া হয়। যার কারণে রিজার্ভ আমরা কার সাথে যোগ করি? শেয়ার ক্যাপিটালের সাথে, কারণ এটা কোম্পানির মালিকদেরই অংশ, যারা শেয়ার হোল্ডার তাদেরই অংশ। যার কারণে আমরা শেয়ার ক্যাপিটালের সাথে রিজার্ভটা যোগ করি আর কি। সেজন্য এটা মালিকানা সত্ত্বর অংশ। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসি এখন আমাদের 2 নম্বরে বলছে যে ক্যাপিটাল গিয়ারিং রেশিও। ক্যাপিটাল গিয়ারিং রেশিও কি? ক্যাপিটাল গিয়ারিং রেশিও হলো, এটা সূত্র হলো ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং ফান্ড ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ইকুইটি, প্রপ্রিয়েটরস ফান্ড অথবা শেয়ার হোল্ডার ফান্ড, এরকম আর কি, ইন্টু 100। এখন আমরা আসি ক্যাপিটাল গিয়ারিং রেশিওর এই যে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং ফান্ড, এটা কীভাবে, এটা কি? এটা হলো নির্দিষ্ট বা স্থায়ী সুদযুক্ত ফান্ড। কি নির্দিষ্ট বা স্থায়ী সুদযুক্ত ফান্ড? এখন আসি এটা কীভাবে। সাপোজ আমাদের অনেক টাকা লাগে, এখন টাকা 10 লাখ টাকা লাগে। সাপোজ 10 লাখ টাকার মধ্যে আমরা করছে শেয়ার বিক্রয় করে আমরা 8 লাখ টাকা সংগ্রহ করছে। হ্যাঁ, তো 8 লাখ টাকা সংগ্রহ করার পরে আমাদের আরও লাগে কত? আরও লাগে হলো আমাদের 2 লাখ টাকা। এখন এই 2 লাখ টাকা কীভাবে আনবো? অবশ্যই আমাদের ঋণ নেওয়া লাগবে। এখন ঋণ নিলে সেটা আমাদের সুদ দেওয়া লাগবে। কী দেওয়া লাগবে? সুদ দেওয়া লাগবে। সেই জন্য নির্দিষ্ট বা স্থায়ী সুদযুক্ত ফান্ড এটাকে করা হয়। এখন এটা স্থায়ী সুদযুক্ত ফান্ড কীভাবে? এখন আমরা যদি 2 লাখ টাকা কারো কাছ থেকে ঋণ নিই, এখন তাকে একটা সুদ দেওয়া লাগে। এখন আপনি বলতে পারেন এটা তো আমরা প্রতি মাসে মাসে দেই, আমরা তো এটা স্থায়ী সুদ হয় কীভাবে? স্থায়ী সুদ হয় কারণ আমরা বলছি সাপোজ আমরা 2 লাখ টাকা আপনার থেকে ঋণ নিয়েছি, আপনাকে আমরা 20,000 টাকা সুদ দেব। তাহলে এখন আমাদের প্রতি মাসের যদি আমরা বলি যে 10 মাসে পরিশোধ করব, তাহলে প্রতি মাসে আমাদের 2,000 টাকা করে সুদ দেওয়া লাগে। অর্থাৎ সুদটা কিন্তু আমাদের 20,000 টাকা স্থায়ী আছে, স্থায়ী সুদে আছে। এই যে স্থায়ী সুদে আছে, কিন্তু আমরা সেটা হয়তো বা মাসে মাসে দিচ্ছি, রাইট? মাসে মাসে দেওয়ার পরে আমাদের সুদ কিন্তু স্থায়ী আছে, কারণ সেজন্য বলা হচ্ছে নির্দিষ্ট সুদ, কিন্তু নির্দিষ্ট বা স্থায়ী সুদযুক্ত ফান্ড। এখন আমরা এই যে কত টাকা সুদযুক্ত ফান্ড আমরা নিয়েছি, সাপোজ আমরা এখানে 2 লাখ টাকা সুদযুক্ত ফান্ড নিয়েছি, সেজন্য এটা আমাদের এখানে বসাতে হবে আর কি। সেটাই হলো ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সুদ। অর্থাৎ আমাদের যে টাকাটা লাগবে, এবার এটা কত টাকা সুদযুক্ত আমরা সেই টাকাটা নিচ্ছি, সেটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট বা স্থায়ী সুদযুক্ত ফান্ড। আর ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ইকুইটি, আমাদের যত শেয়ার হোল্ডার্স ইকুইটি এটা আমরা এখানে বের করছি। এই যে 1,30,000, এই যে প্রপ্রিয়েটরি ফান্ড বা শেয়ার হোল্ডার্স ইকুইটি অথবা শেয়ার হোল্ডার্স ফান্ড, যেটাই হোক সব একই। তো শেয়ার হোল্ডার্স ক্যাপিটাল যোগ রিজার্ভ আমরা তো একবার বের করছি, এটা দিয়ে আমরা বাকিগুলো করতে পারবো। তো 1,30,000 টাকা পাইছি। ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সুদ ডিভাইডেড বাই হলো আমাদের 1,30,000, প্রপ্রিয়েটরি ফান্ড ইন্টু 100 সমান হলো 16.92%। এখন আসি ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং ফান্ড যুক্ত সুদ কোনটা, আমরা যদি দেখি এখানে আমাদের কোশ্চেনে, তাহলে হবে এই যে 8% ডিভেঞ্চার, এই যে 8%, এই যে সুদযুক্ত ডিভেঞ্চার 22,000 টাকা, এটাই হলো আমাদের স্থায়ী নির্দিষ্ট সুদযুক্ত ফান্ড আর কি। এই যে নির্দিষ্ট বা স্থায়ী সুদযুক্ত ফান্ড হলো আমাদের কত? 8% ডিভেঞ্চার। এটা ডিভেঞ্চার হলো এক ধরনের ঋণ আর কি, ঋণ বোঝায়, দায় বোঝায়, সেজন্য এটা আমাদের এখানে বসাতে হয়েছে। যেহেতু এটা সুদযুক্ত, এই যে 8% ডিভেঞ্চার করছে, সেজন্য আমাদের এটা কী হয়? ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং ফান্ড, অর্থাৎ নির্দিষ্ট বা স্থায়ী সুদযুক্ত ফান্ড ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ইকুইটি, এটা দিলে আমাদের ক্যাপিটাল গিয়ারিং অনুপাত বের হবে আর কি। তাহলে আমরা বলতে পারি কি ক্যাপিটালের মধ্যে, মোট ক্যাপিটালের মধ্যে আমাদের যেমন 10 লাখ টাকা লাগছে, 10 লাখ টাকার মধ্যে কত টাকা আমরা করছে,
মানে নিছি মানুষ থেকে, আর সেটা কত টাকা সুদের বিনিময়ে নিচ্ছে, যেমন 8% ডিবেঞ্চার আমরা ইয়ে করছি, সেজন্য আমাদের এটা এরকম হয়েছে আর কি। সো 16.92%। এখন আসি 3 নম্বরে আমাদের বলছে গ্রস প্রফিট রেশিও। গ্রস প্রফিট রেশিওর সূত্র কি? গ্রস প্রফিট ডিভাইডেড বাই নিট সেলস ইন্টু 100। সো গ্রস প্রফিট আমাদের কোশ্চেনে কত আছে আমরা যদি দেখি, এই যে গ্রস প্রফিট দেওয়া আছে আমাদের 92,400 টাকা। গ্রস প্রফিট ডিভাইডেড বাই নিট প্রফিট, কী বলছে আমাদের নিট সেলস, আমাদের নিট সেলস এখানে দেওয়াই আছে। এই যে নিট সেলস কত? 3,30,000 টাকা। এখন আমাদের নিট সেলসের সাথে কি সেলস রিটার্ন এরকম কোনো কিছু আছে, বা আনরেকর্ডেড সেলস এরকম কিছু আছে? না। তো এরকম যেহেতু কিছু নেই, তার মানে যেটা আছে এটাই আমাদের নিট সেলস 3,30,000। সো গ্রস প্রফিট ডিভাইডেড বাই নিট সেলস। মনে রাখতে হবে আমাদের যে মুনাফাগুলো বা আয় জাতীয় কোনো কিছু বের করতে বললে আমরা সেটা সেলসের উপর বের করব। সেহেতু আমরা গ্রস প্রফিট ডিভাইডেড বাই নিট সেলস 3,30,000 আর হচ্ছে 92,400 ইন্টু 100 দিলে 28% আসে আর কি আমাদের। অর্থাৎ আমাদের নিট সেলসের 92,400 টাকা হলো আমাদের ইয়ে আর কি মুনাফা। সো এটা হলো আমাদের টাকার হিসেবে, পার্সেন্ট হিসেবে 28%। এরপরে আসি আমাদের 4 নম্বরে কী আছে? 4 নম্বরে হলো অপারেটিং রেশিও। এখন কাহিনী আছে অপারেটিং রেশিও, আমরা দেখি কি অপারেটিং রেশিও হলো অপারেটিং এক্সপেন্স মাইনাস নন অপারেটিং এক্সপেন্স ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। কী হবে? অপারেটিং এক্সপেন্স মাইনাস নন অপারেটিং এক্সপেন্স ইন্টু 100। এটার আমাদের যদি এটা আরও ইয়ে করে ক্লারিফাই করে, তাহলে দেখা যায় কস্ট অফ গুডস সোল্ড প্লাস অপারেটিং এক্সপেন্স মাইনাস নন অপারেটিং এক্সপেন্স মাইনাস ইন্টারেস্ট লোন। এখন আমরা এই ইন্টারেস্ট লোনটা লিখছি অঙ্কের হিসেবে, আমাদের অঙ্কে ইন্টারেস্ট আছে সেজন্য এটা আর কি লিখছি, কিন্তু এই ইন্টারেস্ট লোন আর নন অপারেটিং এক্সপেন্স কিন্তু একই কথা। এটা হয়তো আমি ডাবল লিখছি আপনাদের বোঝার সুবিধার্থে, কিন্তু এটা যদি আমি এখানে নাও লিখি এখন কোনো সমস্যা নেই, কারণ আমরা সরাসরি ইন্টারেস্ট লোন লিখছি না, কারণ এটা তো নন অপারেটিং এক্সপেন্স। এটা যেহেতু আমরা সরাসরি লিখছি, এটা এখানে না লিখলেও হবে, কিন্তু আমাদের এইখানে লেখা লাগবে, যেমন অপারেটিং এক্সপেন্স মাইনাস নন অপারেটিং এক্সপেন্স। এখন অপারেটিং এক্সপেন্স হলো আমাদের কস্ট অফ গুডস সোল্ড প্লাস অপারেটিং এক্সপেন্স। হ্যাঁ, সো অপারেটিং এক্সপেন্স, এরপরে এর থেকে মাইনাস হবে আমাদের যেটা আছে ইন্টারেস্ট লোন, আমরা ইন্টারেস্ট লোন বাদ দিয়ে দেবো, এটা আমাদের নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে পড়ে, ইন্টু 100 ডিভাইডেড বাই সেলসটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে 3,30,000 টাকা। এরপরে আমাদের কস্ট অফ গুডস সোল্ড যদি দেখি আমরা, কস্ট অফ গুডস সোল্ড আমাদের এখানে সরাসরি দেওয়া আছে 2,37,600 টাকা। এই যে কস্ট অফ গুডস সোল্ড 2,37,600, আর অপারেটিং এক্সপেন্স আমাদের দেওয়া আছে 63,800। এই যে আমরা যদি এখানে দেখি অপারেটিং এক্সপেন্স, এই যে 63,800 আমাদের অপারেটিং এক্সপেন্স। তাহলে আমাদের অপারেটিং এক্সপেন্সও দেওয়া আছে, কিন্তু দেওয়া নাই কি সরাসরি নন অপারেটিং এক্সপেন্স দেওয়া নাই, আমাদের দেওয়া আছে ইন্টারেস্ট লোন। সেই ইন্টারেস্ট লোন যেটা দেওয়া আছে সেটা আমরা ইয়ে করছি আর কি, বাদ দিয়েছি সে ইয়ে থেকে। এখন ইন্টারেস্ট লোন এখানে কোনটা আছে? এই যে আমরা যে ঋণ নিছি, লোন কিন্তু মানে ঋণ, এই যে ঋণ নিছি ইন্টারেস্ট 22,000 টাকা, 8%, 22,000 টাকার 8% করলে কত হয় আমাদের? এই যে আমরা এখানে হিসাব করে বসাইছি 22,000 টাকা 8% করলে হয় আমাদের 1,760 টাকা। কত হয়? 1,760 টাকা। সো এটা হলো আমাদের ইন্টারেস্ট লোন, এটা আমাদের জন্য দায়, যে নন অপারেটিং এক্সপেন্স না, এটা একটা ব্যয় আর কি আমাদের, যেটা প্রতিনিয়ত হয় না। সো এটা আমরা বাদ দিয়েছি, ডিভাইডেড বাই আমাদের 3,30,000 সেলস আছে, ইন্টু 100 দিলে 90.8% আর কি। এখন আসি এখানে কাহিনী আছে, এখন আসি আমাদের অপারেটিং এক্সপেন্স। মনে রাখতে হবে কস্ট অফ গুডস সোল্ড কিন্তু আমাদের অপারেটিং এক্সপেন্সের অংশ। কীভাবে? কস্ট অফ গুডস সোল্ড হলো অপারেটিং এক্সপেন্সের অংশ, কারণ আমরা যদি দেখি এটা হলো আমাদের প্রত্যক্ষ পরিচালন ব্যয়। কস্ট অফ গুডস সোল্ড কি? প্রত্যক্ষ পরিচালন ব্যয়। সো এটা আমাদের অপারেটিং এক্সপেন্সের অংশ। অনেকে বলতে পারেন যে কস্ট অফ গুডস সোল্ড কেন আছে? কারণ এটা আমাদের একটা পরিচালন ব্যয়, ইভেন সেটা প্রত্যক্ষ পরিচালন ব্যয়, যার কারণে আমরা অপারেটিং এক্সপেন্সের মধ্যে সেটা আনছি। ওকে, অপারেটিংয়ে এটা প্রত্যক্ষ পরিচালন ব্যয়। এরপরে অপারেটিং এক্সপেন্স আমাদের ডিরেক্ট কোশ্চেনে দেওয়া আছে মাইনাস নন অপারেটিং এক্সপেন্স, অর্থাৎ ইন্টারেস্ট লোন বাদ দিলে এরা আমাদের অপারেটিং রেশিও বের হবে। এখন আসি, আচ্ছা আমরা এখন শিখবো হলো অপারেটিং রেশিও বলতে সকল ধরনের অপারেটিং এক্সপেন্সকে নির্দেশ করে।
অপারেটিং রেশিও বলতে কী বোঝায়? সকল ধরনের অপারেটিং এক্সপেন্সকে নির্দেশ করে। যদি কোশ্চেনে বলা হয় অপারেটিং রেশিও বের করো, তখন আমরা সকল ধরনের অপারেটিং এক্সপেন্সকে নির্দেশ করব। যেহেতু এখানে কস্ট অফ গুডস সোল্ড আছে, তার মানে এটা আমাদের একটা প্রত্যক্ষ পরিচালন ব্যয়, সেহেতু আমরা এটা এখানে আনছি। এরপরে ডিরেক্ট অর ইনডিরেক্ট, এক্ষেত্রে নন অপারেটিং কোনো এক্সপেন্স থাকলে সেটা টোটাল অপারেটিং এক্সপেন্স থেকে বাদ দিয়ে দেখাতে হবে। অর্থাৎ টোটাল অপারেটিং এক্সপেন্স থেকে আমরা নন অপারেটিং এক্সপেন্স বাদ দেবো, কারণ এটা তো আমাদের অপারেটিং এক্সপেন্স না, সেহেতু আমরা এটা অপারেটিং এক্সপেন্স থেকে বাদ দিয়ে দেখাবো। আচ্ছা, এখন আমরা আসি কিছু শিখব। আমরা আসি আজকে কিছু কিওয়ার্ড শিখি, এগুলো কীভাবে আসছে, কেন হয়েছে। এখানে প্রথমে আমরা যদি দেখি ডিরেক্ট এক্সপেন্স, এরপর হলো ইনডিরেক্ট এক্সপেন্স। ডিরেক্ট এক্সপেন্স কি? যেগুলো উৎপাদনের সাথে সরাসরি সম্পর্ক, উৎপাদনের সাথে সরাসরি সম্পর্ক, যেমন লেবার, এরপরে হলো আমাদের যেগুলো পণ্য উৎপাদন লাগে সেগুলো হলো সরাসরি সম্পর্কিত, এগুলো ডিরেক্ট, অর্থাৎ ডিরেক্ট এক্সপেন্স, যেগুলো উৎপাদনের সাথে সরাসরি সম্পর্কিত। আর ইনডিরেক্ট কি? ইনডিরেক্ট হলো পণ্যটি জায়গা মতো পৌঁছাতে যত খরচ হয়। পণ্যটি জায়গা মতো পৌঁছাতে আমাদের যেমন পরিবহন খরচ হয়, আরও যে কোনো খরচ হতে পারে। সো পণ্যটি জায়গা মতো পৌঁছাতে যত ধরনের খরচ হবে সেটা হলো ইনডিরেক্ট এক্সপেন্স। অর্থাৎ ডিরেক্ট আর ইনডিরেক্টের পার্থক্য বুঝতে পারছেন আশা করছি। এরপরে আসি আমরা প্রোডাক্ট কস্ট আর পিরিয়ডিক কস্ট, এই দুইটার মধ্যে পার্থক্য কী? প্রোডাক্ট কস্ট হলো সরাসরি ফ্যাক্টরিতে যেগুলো কাজ করা হয়, যেমন ম্যাটেরিয়ালস, উপাদান, এরপর লেবার, ইটিসি, এগুলো সরাসরি আমাদের ফ্যাক্টরিতে যেগুলো কাজ করা হয়। আর পিরিয়ডিক কস্ট কি? যেগুলো ফ্যাক্টরির বাহিরে আনুষঙ্গিক খরচগুলো, ফ্যাক্টরির বাহিরে, অর্থাৎ ফ্যাক্টরিতে আমাদের উৎপাদনের সাথে যেগুলো লাগে উৎপাদন করতে, সেটা হলো সরাসরি ফ্যাক্টরিতে। আর উৎপাদনের ফ্যাক্টরির বাইরে আমাদের যে খরচগুলো হতে পারে সেগুলোই হলো আমাদের আনুষঙ্গিক খরচ বা পিরিয়ডিক কস্ট। আমাদের প্রোডাক্ট কস্ট আর পিরিয়ডিক কস্টের পার্থক্য হলো এটা। এরপরে আসি আমরা যদি দেখি অপারেটিং এক্সপেন্স আর হলো নন অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স আর নন অপারেটিং এক্সপেন্সের পার্থক্যকে স্বাভাবিক এবং দৈনন্দিন কাজের সাথে যেটা সম্পর্কিত সেটাই হলো অপারেটিং এক্সপেন্স। যেমন আমরা বলতে পারি কি অপারেটিং এক্সপেন্স, যেমন বিজ্ঞাপন খরচ বা ভাড়া ব্যয়, বেতন, এগুলো আমাদের কি হতে পারে? অপারেটিং এক্সপেন্স, যেগুলো স্বাভাবিক এবং দৈনন্দিন কাজের সাথে সম্পর্কিত, সেটা হলো অপারেটিং এক্সপেন্স। এরপরে নন অপারেটিং এক্সপেন্স কি? সম্পর্কিত নয় এমন, মাঝে মধ্যে হয়, অর্থাৎ স্বাভাবিক এবং দৈনন্দিন কাজের সাথে সম্পর্কিত নয় এমন কাজগুলোকে আমরা বলবো নন অপারেটিং এক্সপেন্স। যেগুলো মাঝে মধ্যে হয় সেটাই হলো নন অপারেটিং এক্সপেন্স। আচ্ছা, আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ শিখি, সেটা হলো কস্ট আর এক্সপেন্সের মধ্যে পার্থক্যকে। কস্ট হলো ব্যয়, এক্সপেন্স হলো খরচ, দুইটার মধ্যে পার্থক্যকে। কস্ট হলো দীর্ঘমেয়াদী সুবিধা, ভবিষ্যতে কিছু পাওয়ার সম্ভাবনা আছে, রিটার্ন পাওয়া যাবে, যেমন জমি, পড়ার টেবিল, এগুলো থেকে আমরা রিটার্ন পাবো, এটা হলো কস্ট, ব্যয়। আর এক্সপেন্স কি? খরচ হয়ে যায়, রিটার্ন পাওয়া যায় না। দুটার মধ্যে পার্থক্য দেখি, এক্সপেন্স হলো খরচ হয়ে যায়, যেটা আর কখনো পাওয়া যাবে না, রিটার্ন পাওয়া যাবে না, কিন্তু কস্ট করলে আমরা সেটা থেকে পাবো। এখন আসি কস্ট, আমরা আরও একটু যদি করে শিখি মনে রাখার জন্য, কস্ট এর ইউজড অংশকে, অর্থাৎ ব্যবহৃত অংশকে বলা হয় এক্সপেন্স, আর কস্ট এর আনইউজড অংশকে বলা হয় অ্যাসেট। অর্থাৎ কস্ট এর ব্যবহৃত অংশকে বলা হবে এক্সপেন্স, ব্যয় বা খরচ, আর কস্টের আনইউজড অর্থাৎ অব্যবহৃত অংশকে বলা হবে অ্যাসেট বা সম্পদ। তাহলে কস্ট কি? কস্ট হলো যেটা থেকে সাপোজ আমরা একটা পণ্য ক্রয় করছি, হ্যাঁ, একটা পণ্য ক্রয় করার পরে যেমন একটা জমি ক্রয় করছে, আমরা যদি এটা দিয়ে বোঝাই, জমি আর পড়ার টেবিল ক্রয় করছে, এখন এটা আমাদের জন্য কস্ট, আমরা টাকা দিছি, আমাদের টাকা চলে গেছে, এটা আমাদের জন্য ব্যয়। কিন্তু এটা যেটা আমরা এটা তো আমাদের আর শেষ হয়ে যাবে না, এটা কি সাথে সাথে শেষ হয়ে যাবে? না, এটা থেকে আমরা রিটার্ন পাবো, ভবিষ্যতে সুবিধা পাবো, যার কারণে এটা আমাদের কস্ট। কিন্তু এক্সপেন্স মানে কি? সাপোজ আমরা কোনো একটা খাবার কিনে এটা আমরা সরাসরি খেয়ে ফেললাম বা খাওয়া হয়ে গেছে, এটা হলো খরচ বা চলে গেছে, এটা থেকে আমরা রিটার্ন কিছু পাবো না। আবার আমরা যদি এখন এটা দিয়ে শিখি, কস্টের ইউজড অংশকে বলা হয় এক্সপেন্স। যেমন আমরা যে একটা জমি কিনছি বা পড়ার টেবিল কেনার ফলে আমরা মনে করেন আজকে কিনছি, আর এক বছর পরে পড়ার টেবিলটার কি একই দাম থাকবে? সাপোজ আমরা 10,000 টাকা দিয়ে একটা পড়ার টেবিল কিনলাম,
কেনার পরে 10 বছর পরে সেটার কি 10,000 টাকা থাকবে বা 1 বছর পরে, তখন সেটার দাম হবে কত? নাহলে 1-2 হাজার টাকা মানুষ মূলাবে, রাইট? 1-2 হাজার টাকা মূলাবে না, 500-600 এরকম মূলাবে। সো এটা হলো আমাদের, তাহলে বাকি টাকাটা আমাদের কি খরচ, অর্থাৎ এটা আর কখনো রিটার্ন পাওয়া যাবে না, খরচ হয়ে গেছে। আর যেটা আমাদের থাকবে যে 500-600 টাকা বা 1,000 টাকা, যে সম্পদটা থাকবে সেটা আমাদের জন্য কি সম্পদ, অর্থাৎ এটাকে আমরা ব্যবহার করতে পারবো, এটার মধ্যে পড়তে পারবো, বা জমিটা আমাদের থাকবে, এটাকে আমরা কাজে লাগাতে পারবো, এটা থেকে আমরা রিটার্ন সুবিধা পাবো, যার কারণে আমাদের এটা হলো কস্ট আর এটা হলো এক্সপেন্স। সো আশা করছি আপনারা কস্ট এবং এক্সপেন্সের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন। সো আসি আমরা এখন এক্সপেন্স রেশিও শিখব। এক্সপেন্স রেশিও কি? এক্সপেন্স রেশিও যদি আমাদের বলে তাহলে সেখানে শুধু হবে এক্সপেন্স ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। এক্সপেন্স বললে শুধুমাত্র অপারেটিং এক্সপেন্স আসবে। যদি শুধু এক্সপেন্স বলে তাহলে সেখানে আমরা কী করব? অপারেটিং এক্সপেন্স নির্ণয় করব। অর্থাৎ অপারেটিং এক্সপেন্সের দুইটা অংশ, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স আর অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আসবে। অপারেটিং এক্সপেন্সের কয়টা অংশ? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ এক্সপেন্স আর হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। শুধু যদি এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স বললে আমরা এখানে এটা শিখছি। অপারেটিং এক্সপেন্স বললে অপারেটিং এক্সপেন্স মাইনাস নন অপারেটিং এক্সপেন্স ডিভাইডেড বাই সেলস, এটা আমরা শিখছি। কিন্তু যখন শুধু এক্সপেন্স বলবে তখন আমরা এক্সপেন্সের জানি দুইটা অংশ, একটা হলো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স আর একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই দুইটা আনবো। সে এক্সপেন্স আমাদের এখানে যদি দেখি আমরা কত দেওয়া আছে কোশ্চেনে যদি আমরা দেখি এখানে এক্সপেন্স দেওয়া আছে কত, এই যে অপারেটিং এক্সপেন্স আমাদের লিখিত একটা এক্সপেন্স দেওয়া আছে, এটা হলো আমাদের অপারেটিং এক্সপেন্স 63,800 টাকা। এই অপারেটিং এক্সপেন্স মনে করতে হবে আমাদের সিলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স আছে, এরপরে হলো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, দুইটা মিলে এই অপারেটিং এক্সপেন্স। সো 63,800 টাকা আমাদের এটা অ্যান্সার। সেজন্য আমরা এখানে এক্সপেন্স যেহেতু আমরা বলছি যে অপারেটিং এক্সপেন্স বললে শুধুমাত্র অপারেটিং এক্সপেন্স আসবে, যার কারণে আমরা 63,800 লিখছি। আর সেলস কত আছে? 3,30,000 টাকা আছে সেলস ইন্টু 100। সো সমান 19.33% আর কি। সো এটা হলো আমাদের এক্সপেন্স রেশিওর সূত্র। সো আশা করি আপনারা সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমরা আজকে তাহলে শিখছি কতটুকু পর্যন্ত? A B C D E এক্সপেন্স রেশিও পর্যন্ত শিখছি। নেক্সট ক্লাসে আমরা বাকি দুইটা শিখব। সো আশা করছি আজকের ক্লাসটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। এরপরে যদি কেউ কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।